এই স্টুপিড মেয়ে, চোখে কি দেখতে পাও না? হঠাৎ নিচে পড়ে থাকা একটা ছেলের মুখে এমন কথা শুনে কিছুটা কেঁপে উঠলাম আমি। তবে এই মুহূর্তে হয়তো তার জায়গায় আমি থাকলেও সেম ভাবেই রেগে যেতাম, কারণ ছেলেটির গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেছি আমি। আর এই মুহূর্তে ছেলেটির বুকের ওপর শুয়ে আছি আমি। ঘটনার স্থানে চারদিকে মানুষ পুরো অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের ওপর। ছেলেটির কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি। এই ডাফার মেয়ে, উঠো বলছি আমার উপর থেকে। ছেলেটির কথায় ভরকে গিয়ে তাড়াতাড়ি উঠতে লাগলাম আমি। এরই ভেতর আমার বেষ্টু মিতু এসে পৌঁছালো ঘটনার স্থানে। এসে বলল, কি হয়েছে? আমি তানজিল মিম, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর আমার বেষ্টু মিতু। এই মুহূর্তে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছি, কিন্তু ট্রেনে প্রচুর ভিড় থাকায় আমি আমার হাতের ব্যাগটা নিয়ে ট্রেনের ভেতরে উঠলাম। আর মিতু গিয়েছিল একটা ঠান্ডা কোক আনতে দোকানে, যার কারণে তার ব্যাগটা আমার হাতে দিল, যার ফলে আরো ভারী হয়ে গেল হাত। দু হাতে দুটো ব্যাগ নিয়ে ধীর গতিতে চলতে লাগলাম আমাদের সিটের কাছে। কিন্তু হঠাৎ করে পেছন থেকে কেউ ধাক্কা দেয়, যার ফলে হুমড়ি খেয়ে পড়েছি আমি একটা ছেলের গায়ের ওপর। আমার কথা শুনে মিতুর রিয়েকশন কেমন হবে তা জানা নেই আমার, তবে ছেলেটি যে খুব রেগে আছে তা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। ছেলেটি দেখতে প্রচুর ফর্সা, চুলগুলো খাড়া খাড়া, পরনে ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক জিন্স, সব মিলিয়ে দেখতে অসম্ভব সুন্দর, যাকে বলে ক্রাশ খেয়ে হুমড়ি খাওয়ার মতো। কিন্তু এই মুহূর্তে তার চোখ পুরো লাল হয়ে রয়েছে, যা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, তাই এক বুক সাহস নিয়ে ছেলেটিকে বললাম, সরি ভাইয়া, আসলে পেছন থেকে কেউ ধাক্কা দেয়, যার ফলে আমি পড়ে যাই, ইচ্ছে করে পড়িনি, বিশ্বাস করুন। ছেলেটি আর কিছু না বলে বিড়বিড় করতে করতে ট্রেন থেকে নেমে গেল, যা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। এদিকে মিতুর মাথায় একটা চাটি মারলাম আমি, যার কারণ সে এখনো ফিকফিক করে হাসছে। ছেলেটি চলে যেতেই এখন উচ্চস্বরে হাসছে, ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে উল্টে ফেলে দেই। তাই রেগে গিয়ে চেঁচিয়ে উঠলাম আমি, যা হয়েছে তোর জন্য হয়েছে। আমার চেঁচানোতে চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো, তারপর বলল, যাক বাবা, তুই হুমড়ি খেয়ে পড়ে গেলি, এতে আমার দোষ কোথায়? তোর দোষ কোথায় মানে? তুই যদি আমার সাথে আসতি তাহলে হয়তো এমনটা হতো না। তা যার জন্য গেছিলি নিয়ে এসেছিস? এই রে, না আনিনি, দাঁড়া। আসলে তখন শুনলাম এখানে চেঁচামেচি হচ্ছে, তাই দৌড়ে এখানে আসলাম। আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। বলে চলে গেল মিতু। আমি চুপচাপ ব্যাগগুলো রেখে বসে পড়লাম আমার সিটে। এর মধ্যে সেই ছেলেটি এসে বসে পড়লো আমার ঠিক সামনের প্ল্যাটফর্মে, যা দেখে আমার বুক ধরফর ধরফর করছে। না জানি দেখে কি করে আমার সাথে। চুপ করে জানালার বাহিরে তাকিয়ে আছি, আমি অপেক্ষা কখন মিতু আসবে। একটা কোকের দোকানের সামনে দাঁড়িয়ে আছে মিতু। তার ঠিক উল্টো দিকে 2 হাত দূরে ফোনে কথা বলছে রোহান। তার উদ্দেশ্য হলো তার বন্ধু ঠিক কোথায় আছে তা জানা। হঠাৎ করে মিতুর ওড়নায় কেউ টান দিচ্ছে এমন অনুভব করছি। এই মুহূর্তে তার রাগ আসমান সমতুল্য হয়ে গেছে, কারণ দোকানদার তাকে প্রায় 15 মিনিট যাবৎ দাঁড় করে রেখেছে এই রোদের ভেতর, যাতে সে চরম বিরক্ত। তার ওপর আবার ওড়নার টান লাগলো। মিতু সামনের একটা ছেলেকে দেখে আরো মেজাজ বিগড়ে গেল। মিতু ছেলেটার কাছে গিয়ে বলল, এই মিস্টার কানা চশমা, কারণ ছেলেটার চোখে কালো চশমা পরা ছিল। চোখ কি পকেটে নিয়ে ঘুরতে আসেন? মিতুর কথায় ছেলেটা ফোন রেখে মিতুর দিকে তাকালো, কিন্তু মিতুর কথার আগা মাথা কিছুই না বুঝে বলল, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার ওনা ধরে টানছেন কেন? হোয়াট? আপনার হট আপনার পকেটে রাখেন। রাস্তার মধ্যে অসভ্যতামি করতে লজ্জা করে না? এই যে মিস, আপনি আমাকে ভুল বুঝছেন। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? দেখুন, হয়তো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই নিয়ে মিতু আর রোহানের ভেতর কথা কাটাকাটি হচ্ছে। এর ভেতর আবির চলে আসে এবং আবির হলো রোহানের বন্ধু। ও আরেকটা কথা, গল্পের প্রথম ছেলেটা হলো আরিয়ান। আবির এসে, কি হলো, আরিয়ানকে পেয়েছিস? পেয়েছি। ও ওই ট্রেনে উঠেছে, কিন্তু দেখ, মিস ঝগড়ুটে বলেছে আমি নাকি ওর ওড়না ধরে টানছি, কিন্তু বিশ্বাস কর আমি এমন কিছুই করিনি। রোহান তার হাত ওঠানোর পরে দেখলো তার হাতের ঘড়ির সাথে মিতুর ওড়না আটকে গেছে, যা দেখে রোহান বলল, দেখছস দোস্ত, আমার ঘড়ির সাথে আটকে গেছে, আমার কোনো দোষ নেই। এই ঝগড়ুটে শুধু শুধু ঝগড়া করছে আমার সাথে। ছেলেটার কথায় মিতু আরো রেগে যায়। এই, আপনি ঝগড়ুটে কাকে বলছেন? ঝগড়ুটিকে ঝগড়ুটে বলেছি, কখন থেকে ঝগড়া করেই যাচ্ছেন। আবার রোহান আর মিতুর ভেতর ঝগড়া লেগে যায়, যা দেখে আবির ওদের গিয়ে চুপ করতে বলে আর বলে, তোদের ঝগড়া ট্রেন চলে যাবে। আবিরের কথায় মিতুর মাথায়
ট্রেনে মিম একা আছে, আসতেই কিছু না বলেই হনহন করে কোকের দোকানের সামনে গিয়ে কোক নিয়ে চলে যায়। আর এদিকে ক্যাবলাকান্তের মতন মিতুর যাওয়ার পানে তাকিয়ে থাকে রোহান আর আবির। তারা তাদের বন্ধু আরিয়ানকে খুঁজতে ট্রেনে উঠল। প্রায় 1.5 ঘন্টা যাবৎ বসে আছি জানালার দিকে মুখ করে। ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এর ভেতর মিতু চলে আসে। ওকে দেখে মুখে হাসি ফুটলো আমার। ওকে দেখে বললাম, এতক্ষণ কি করছিলি? এত দেরি হলো কেন? আর বলিস না, দোকানের সামনে একটা ছেলের সাথে ঝগড়া হয়ে যায় আমার। তারপর পুরো ঘটনা বলল আমাকে, যা শুনে আমি হাসতে হাসতে প্রায় পেট ব্যথা হয়ে এসেছে। যা দেখে মিতু আশ্রমের দিকে গেল। কিছুক্ষণের ভেতর আমাদের প্ল্যাটফর্মে আরো 2টো ছেলে আসলো। যা দেখে সামনে বসে থাকা ছেলেটি উঠে এসে জড়িয়ে ধরলো ওদের আর বলল, হারামিগুলা, এতক্ষণ কোথায় ছিলি? তোরা কতক্ষণ যাবৎ বসে আছি? তাদের ভেতর থেকে একজন বলে উঠল, আর বলিস না, একটা ঝগড়ুটের সাথে ঝগড়া করে এসেছি। এত করে বললাম আমি কিছু করিনি, তারপরেও সেই পা তুলে ঝগড়া করতে লাগলো। ছেলেটার কথা শুনে আমি যেন অবাকের চরম পর্যায়ে চলে গেছি। এর ভেতর মিতু এসে সামনে দাঁড়ালো। আর এদিকে ছেলেটি বকবক করেই যাচ্ছে। তার সাথে থাকা ছেলেটি এত করে বলছে, চুপ কর। কিন্তু ছেলেটির কান পর্যন্ত মনে হয় পৌঁছাচ্ছে না। আর তাদের এমন কাণ্ড দেখে বুঝে গেছি হয়তো ওনারা মিতুর কথাই বলছে। এর ভেতর মিতু ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আবার আমাকে ঝগড়াটা বলছেন? মিতুর কথায় ছেলেটি কিছুটা ঘাবড়ে গিয়ে পেছনে তাকালো। পিছনে মিতুকে দেখতে পেয়ে আর কিছু না বলে আমতা আমতা করে বলল, তুমি? আমি যদি ঝগড়াটা হই তাহলে আপনি কি? আপনি হলেন একটা কানাবাদর। এ নিয়ে দুজনের ভেতর ঝগড়া শুরু হয়ে যায়। এর ভেতর আমি গিয়ে মিতুকে ধরে চুপ করতে বললাম। বহুত কষ্টে চুপ করালাম। তারপর ছেলেগুলোও চুপ করে বসে পড়লো যার যার সিটে। এর ভিতর ট্রেন চলতে শুরু করলো তাদের আপন গতিতে। স্টুডেন্ট অব দ্য ইয়ার মুভির সং লাউড স্পিকার দিয়ে দরজা বন্ধ করে রুমের মধ্যে ওড়াধরা ড্যান্স দিচ্ছে তানিশা। এর 2টা কারণ, একটা তার বন্ধুরা এসেছে, আর তার প্রিয় ভালোবাসার মানুষ আসবে। তানিশা আবিরকে সেই 4 বছর থেকে ভালোবাসে, কিন্তু সাহস করে এখনো বলতে পারেনি। কিন্তু এইবার সে পণ করেছে যে সে বলেই ছাড়বে। এই খুশিতে সে ঘরের ভেতর দরজা বন্ধ করে ডান্স করছে। এর ভেতর দরজার ওপর পাশের দরজায় বাড়ি দিল তানিশার আম্মু। কিন্তু ঘরের ভেতর এতটাই আওয়াজ যে কেউ তার দরজায় ধাক্কা দিচ্ছে, তা হয়তো তানিশার কান পর্যন্ত যাচ্ছে না। তানিশার আম্মু দরজা ধাক্কা দিতে দিতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। চারিদিকে সবুজের সমারোহ মাখা পরিবেশ দেখে মনটা যেন উৎফুল্ল হয়ে গেল আমার। ট্রেন ভ্রমণ করা আমার সবচেয়ে প্রিয়। এই ভ্রমণ আমার কাছে খুব ভালো লাগে। বাহিরের পরিবেশটা সত্যি খুব সুন্দর ও সবুজ সমারোহে ঘেরা। প্রায় 1 ঘন্টা যাবত ট্রেনে বসে আছি আমরা। মিতুর মুখ এখনো গোমরা হয়ে আছে। এর কারণ একটাই, সামনে বসা ছেলেটি। আর ছেলেটি হলো রোহান। মিতু এমনিতে খুব একটা রাগারাগি করা পছন্দ করে না, কিন্তু হঠাৎ রেগে গেলে তাকে থামানো খুব টাফ। তার উপর রোহান তাকে ঝগড়ুটে বলেছে। এতে তো তার মেজাজ আরো বিগড়ে রয়েছে। আমার সামনে বসা হলো ধলা হনুমান। আমাদের সামনে যে কয়জন ছেলে বসা সবাই বেশ সুন্দর ও হ্যান্ডসাম, কিন্তু কথা হচ্ছে আমার সামনে যে ধলা হনুমানটা বসা তাকে দেখে বোঝা যাচ্ছে সে খুবই রাগী। তার পাশে রয়েছে রোহান নামক ছেলেটি। তাকে দেখতে সুন্দর, তবে তার ফেস দেখে বোঝা যাচ্ছে খুব হাসি খুশি আর ফানি টাইপের একটা ছেলে। কারণ এতক্ষণ ছেলেটি আশেপাশের মানুষের সাথে কথা বলে প্রায় সবাইকেই হাসাচ্ছে আর মিতুকে প্রচুর রাগাচ্ছে। আর এতে মিতু প্রচুর বিরক্ত। আর তার পাশে বসে আছে চশমা পরা একটা ছেলে। প্রায় মোটা ফ্রেমের চশমা পরে মোবাইলে কিছু একটা করছে। তাকে দেখে মনে হচ্ছে হয়তো কোনো ভার্সিটির স্যার। হঠাৎ রোহানের কথায় ভাবনা থেকে বের হলাম আমি, কারণ ছেলেটি ধলা হনুমানকে বলছে, আচ্ছা আরিয়ান, তোর গায়ের উপর নাকি কোনো এক মেয়ে পড়ে গিয়েছিল, তা মাম্মা কেমন ফিল হলো? ছেলেটার এমন কথা শুনে আমার কি করা উচিত বুঝতে পারছি না। এদিকে আরিয়ান রোহানের কথা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, যা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। তাই আমি মুখ ঘুরিয়ে নিলাম বাইরের দিকে। আর এদিকে মিতু তাদের কথা শুনে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুই থামবি? আরে মামা, বল না কেমন ফিল হলো। তুই যদি রাজি থাকিস মেয়েটিকে আমাদের ভাবি বানাতে কোনো আপত্তি নেই। প্রথমবার কোনো মেয়ে তোর গায়ের উপর পড়লো, এগুলো ভাবা যায়? ছেলেটির কথা শুনে মিতু তার হাসি আর ধরে রাখতে পারলো না। ফ্যাল ফ্যাল করে 32 পাটি দাঁত বের করে হেসে দিল। এদিকে আমার ইচ্ছে করছে মাটি ফাঁক করে নিচে চলে যেতে। এই মুহূর্তে আমি পড়ে গেলাম অস্বস্তিতে। কি করব কিছুই বুঝতে না পেরে ধপ করে উঠে চলে আসলাম ওখান থেকে। আর সবাই হয়তো আমার যাওয়ার পানে তাকিয়েছিল। শালা তুই একটা বলদ। যাক বাবা, আমি কি করলাম? আর ওই মেয়েটা এভাবে চলে গেল কেন?
আরিয়ান কিছু বলার আগেই মিতু বলে উঠল। এই মিস্টার কানা চশমা, কোথায় কি বলতে হয় ঠিকভাবে বুঝতে শিখেন নাই? কোথাকার পাগল কি জানি। এই মিস ঝগড়ুটে, আপনি আমাকে পাগল বললেন কেন? পাগল কে পাগল বলবো না তো কি করব? এক নাম্বার ছাগল কোথাকার। রোহানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মিতু হনহন করে চলে আসলো ওইখান থেকে মিমকে খুঁজতে। এদিকে রোহান কেওলাকান্তার মতন তাকিয়ে রইল মিতুর দিকে। আচ্ছা, আমি কি বললাম যে ওই মেয়েটা আমাকে পাগল বললো? রোহানের কথায় আরিয়ান তার হাসির বাঁধ ভেঙে দিয়ে হাসতে লাগলো। কিছুতেই আরিয়ান তার হাসি থামাতে পারছে না। এদিকে আবির আর রোহান ক্যাবলার মতন তাকিয়ে আছে আরিয়ানের দিকে, কারণ তারা ঠিক বুঝতে পারছে না আরিয়ানের হাসার কারণটা কি। এক পর্যায়ে আরিয়ান তার হাসি থামিয়ে বলল, তুই যে মেয়েটাকে ভাবি বানাতে চাইছিলি, প্রথম মেয়েটা সেই মেয়েটাই ছিল। ওই পড়ে গিয়েছিল আমার উপর, আর মেয়েটা ইচ্ছে করে পড়েনি, জাস্ট অ্যাক্সিডেন্ট। বলেই আবার হেসে দিল আরিয়ান। এদিকে রোহান তার কথা শুনে পুরো বোকা বনে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে আরিয়ান আর আবির দুজনই হাসছে, আর তাদের মাঝখানে রোহান গালে হাত দিয়ে বসে পড়ল। ট্রেনের দরজার দিক থেকে বাইরের দিকে তাকিয়ে আছি আমি, আর শুধু দীর্ঘশ্বাস ফেলছি। কেন জানি না, খুব আনইজি ফিল হচ্ছে আমার। এখন আমি ওখানে গিয়ে কিভাবে বসবো ভাবতেও কেমন লাগছে আমার। হঠাৎ কারো কাঁধে হাত রাখার স্পর্শে পেছনের দিকে তাকালাম আমি। মিতুকে দেখি দাঁত বের করে হাসছে, যা দেখে আরো বিরক্তি লাগছে আমার। তুই তোর হাসা বন্ধ করবি? ওকে, সরি দোস্ত। তা উঠে এলি কেন? তাহলে কি করতাম? ওরা মজা নিচ্ছিল আর তা বসে বসে শুনতাম। তাতে কি হয়েছে? তোকে ভাবি বানাতে চাইছিল, খারাপ কি? কত সুন্দর দেখতে বলতো ভাইয়াটাকে। চুপ বাদর, তুই চেহারা দেখলি? চোখ দেখছোস কি লাল হয়ে গেছিল? ও তো এক নাম্বার লাল হনুমান। বাবা, কত যেন রাগি। বাদ দে। আচ্ছা শোন, তানিশাকে ফোন দিয়েছিলি, গাড়ি পাঠাবে তো, নাকি ভাইয়া এসে নিয়ে যাবে? তা তো জানি না। আর ভাইয়া কি আসবে ভাবতে পারছিস? ভাইয়ার বিয়ে উপলক্ষে আমরা যাচ্ছি, অনেক মজা করব, ঠিক আছে? তা আবার বলতে, দেখবি লুঙ্গি ডান্স দিব 3 জন মিলে। বলে দুজনেই হেসে দিলাম। আচ্ছা চল গিয়ে বসি। কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? এখনো 2 ঘন্টার মতো লাগবে, চল। আমি কিছু না ভেবে চুপচাপ চলে আসলাম আমাদের সিটে। সিটে এসে বসতেই রোহান ভাইয়া বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি ওটা তুমি ছিলে। ইটস ওকে ভাইয়া। তারপর সবাই নীরবতার মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম 2 ঘন্টা। তবে এই 2 ঘন্টায় অনেকবারই রোহান আর মিতুর ভেতর ঝগড়া করতে করতেই গেল। 2 ঘন্টা পর চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আমি আর মিতু, আর ওই ভাইয়াগুলো অনেক আগেই চলে গেছে। তবে যাওয়ার আগে রোহান আর একবার বলে গেছে মিতুকে, ঝগড়ুটে। যাতে করে তার মুড অফ হয়ে আছে। প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে থাকার পরে তানিশার ভাই কাব্য ভাইয়াকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে গাড়িতে বসে পড়লাম। আমরা বসতেই গাড়ি চালাতে শুরু করলো কাব্য ভাইয়া। তারপর গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। এখানে আসার মূল কারণ হলো কাব্য ভাইয়ার বিয়ে। তানিশাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে রোহান, আবির আর আরিয়ান। দরজায় টোকা দিতেই তানিশার আম্মু দরজা খুলে দেয়। সাথে সাথে তারা আন্টিকে সালাম দিয়ে জড়িয়ে ধরলো 3 জনই। আন্টিও খুব খুশি হয়ে তাদের ভেতরে ঢুকে বসতে বলল। এর ভেতর একটা রুমের ভেতর থেকে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে বেরিয়ে আসলো তানিশা। ভাইয়াদের সালাম দিয়ে একে একে সবাইকে পানি দিল। এর ভেতর রোহান বলল, কাব্য কোথায়? ভাইয়া আমার 2 জন বন্ধুকে আনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। বলে একবার আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যায় রুমে। চল তাহলে কিছুক্ষণ ছাদে গিয়ে ঘুরে আসি। তোরা যা, আমি কিছুক্ষণ ঘুমাবো। আরিয়ান আর কিছু না বলে তার ব্যাগ নিয়ে চলে যায় রুমে। তারপর রোহান আর আবির চলে যায় ছাদে। দরজায় কলিং বেল বাজার আওয়াজ শুনে রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে তানিশা। খুশিতে তার চোখ মুখ জলজল করছে। দরজা খুলে মিমকে আর মিতুকে দেখে জাপটে ধরলো তানিশা। ওরাও জড়িয়ে ধরলো তানিশাকে। এর ভেতর তানিশার আম্মু এসে কাব্যকে বলল, তোর বন্ধুরা এসেছে? এটা শুনে কিছুটা অবাক হলো কাব্য, কারণ তার বন্ধুদের তো কালকে আসার কথা। কাব্য একটা হাসি দিয়ে বলল, কোথায় হারামিগুলা? ভাইয়া ছাদে আছে, যাও তুমি। তানিশার কথা শুনে কাব্য আর 1 মিনিট অপেক্ষা না করে দৌড়ে চলে যায় ছাদে। আন্টি আমি কিছুক্ষণ পর খাবো, আগে গোসল করতে হবে, প্রচুর টায়ার্ড আমি। আচ্ছা তবে তুই গিয়ে গোসল করে আয়। মিতু আর কিছু না বলে আমার আরো ব্যাগ নিয়ে চলে যায় ওপরের রুমে। তারপর আমি কিছুক্ষণ বসে রইলাম তানিশা আর আন্টির কাছে। ছাদে আবির আর রোহানকে দেখে জাপটে ধরলো কাব্য। হারামিগুলা, তোরা নাকি কালকে আসবি? কেমন দিলাম বল? এগুলো সব আরিয়ানের প্ল্যান, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তা আরিয়ান কই?
ও কিছুক্ষণ ঘুমাবে, তুই গিয়ে এখন আমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আয়, তারপর আরিয়ানকে খুঁজবি নে। তুই আর শুধরাবি না। বলে তিনজন একসাথে হেসে দিল। আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি আমি। তানিশা আন্টির সাথে কাজ করছে। এই মুহূর্তে একটু না ঘুমালে চলবেই না। আমার মাথা প্রচুর ঝিমঝিম করছে। রুমের ভেতর মিতুকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম আমি, কারণ ও তো বলেছিল গোসল করতে যাবে। এত তাড়াতাড়ি গোসল করা হয়ে গেল? আমি গিয়ে দৌড়ে জাপটে ধরলাম মিতুকে, বললাম, তুই নাকি গোসল করতে যাবি? এত তাড়াতাড়ি হয়ে গেল? এদিকে আরিয়ান হঠাৎ কেউ তাকে জাপটে ধরাতে চোখ খুলে তাকালো। মেয়েলি কণ্ঠ শুনে কিছুটা অবাক হলো সেই। দোস্ত তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওকে যা, আমরা কিছুক্ষণ পর আসছি। তারপর চলে আসে তাদের রুমে রোহান। রুমে ঢুকে আরিয়ানকে না দেখে কিছুটা অবাক হলেও রোহান পরক্ষণে ওয়াশরুম থেকে ঝর্ণার আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারল। হয়তো আরিয়ান গোসল করছে, দেখছো, ঘুমানোর কথা বলে গোসল করতে চলে গেল। বলে বসে পড়ল বিছানায় দরজা আটকে। মিতু, তোর শরীরে তো শক্ত লাগছে কেন? আর এইভাবে কাঁথা মুড়ি দিয়ে আছিস কেন? তুই নাকি গোসল করতে যাবি? তা গোসল করে জ্বর আসলো নাকি? বলেই কপালে হাত দিলাম মিতুর, কিন্তু না, কপাল ঠিকই আছে। কই না তো, জ্বর আসেনি তো। তবে হয়তো এমনি ভেবেই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম মিতুকে। এদিকে আরিয়ান পড়ে গেল অস্বস্তিতে। কি করবে বুঝতে পারছে না সে। হঠাৎ কারো চিৎকার শুনে লাফ দিয়ে বসে পড়লাম আমি। মিতু, কে চিৎকার দিল বলতো? ভূতে। ভূত? কি বোকার মতো কথা বলছিস? আর তোর কণ্ঠ এমন ছেলে ছেলে লাগছে কেন? বলে পেছনে তাকে আরিয়ানকে ভূত দেখার মতো ভেবে এক চিৎকার দিতে যাব, তার আগে আমার মুখ চেপে বিছানার সাথে চেপে ধরল আরিয়ান। রোহান মিতু আপুর মুখ চেপে ধরে। এই চিৎকার করছো কেন? এখন কারণটা বলা যাক। কিছুক্ষণ আগে মিতু ওয়াশরুম থেকে বেরিয়ে রোহানকে দেখতে পেয়ে চিৎকার দিল। সাথে সাথে রোহান মুখ চেপে ধরল মিতুর। দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে রোহান, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতুর দিকে। এদিকে আরিয়ান, মিম আর ওদিকে রোহান মিতুকে চেপে ধরে আছে, আর দুজন চোখ বড় বড় করে তাকিয়ে আছে দুজনের দিকে। টপ টপ করে পানি পড়ছে মিতুর চুল থেকে। দেয়ালের সাথে চেপে ধরার কারণে তার ভেজা চুল পিঠে পুরো ভিজে গেছে। এদিকে রোহান মিতুর মুখ চেপে ধরে বলল, মিস ঝগড়ুটে, তুমি এখানে কি করছো? আর এইভাবে চেঁচিয়ে আমার মান সম্মানের ফালুদা বানাচ্ছ কেন? এদিকে মিতু শুধু করে আওয়াজ করছে, যার অর্থ মুখ থেকে হাত সরান। রোহান মিতুর এমন উম শব্দ শুনে মিতুর মুখ থেকে হাত সরিয়ে নেয়। মিতু ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। এক পর্যায়ে একটু সুস্থ হয়ে চেঁচিয়ে ওঠে রোহানের উপর। এই যে মিস্টার কানাবাদর, আপনি এখানে কি করছেন? আর এতক্ষণ কেউ মুখ চেপে ধরে, আর একটু হলে তো শ্বাস বন্ধ হয়ে মরে যেতাম। আর মুখ চেপে ধরলেন কেন? তাহলে কি করতাম আমি? তুমি যেভাবে চেঁচিয়ে উঠছিলে সবাই জানলে কি হতো বলো তো? সে যাই হোক, বাদ দাও। আগে বলো এখানে কি করছো? আরে আমরা তো তানিশের ফ্রেন্ড, কাব্য ভাইয়ের বিয়ে উপলক্ষে আসছি। ও তার মানে কাব্য তোমাদের আনতে গিয়েছিল? হুম। তা যাই বলো, এই মুহূর্তে তোমাকে যা লাগছে না। রোহান মিতুকে এমন একটা কথা বলল যা শুনে মিতু ঠাস করে একটা থাপ্পড় দিল রোহানের গালে। রোহান গালে হাত দিয়ে তাকিয়ে আছে মিতুর দিকে। এতক্ষণ মুখ চেপে ধরায় আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে আমি দমবন্ধ হয়ে মারা যাব। এমন একটা পর্যায়ে চলে এসেছি। সেই কতক্ষণ যাবৎ আরিয়ান আমার মুখ চেপে ধরে আছে, ছাড়ছেও না আর কিছু বলছেও না। সে আমার এতটাই কাছে চলে এসেছে যে তার নিঃশ্বাস পড়ছে আমার মুখের ওপর। একে তো অস্বস্তিতে পড়ে গেছি, তার ভেতর ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুকের ভেতর চিনচিন করছে। তাকে আমি এতক্ষণ জড়িয়ে ধরেছিলাম ভাবতেই ভয়ে পুরো শরীর কাঁপছে আমার। না জানি লাল হনুমান আমার সাথে কি করে। আমার ভাবনায় ছেদ কেটে আরিয়ান বলল, স্টুপিড মেয়ে, চেঁচিয়ে কি আমার সম্মানের ফালুদা বানাতে চাইছো? এইভাবে যদি কেউ এক রুমে শুয়ে আছি দেখে ফেলে কি ভাববে বুঝতে পারছো তুমি? বোকা মেয়ে কোথাকার। আর এখানে কি করছো? ওনার কথায় আমিও ভাবলাম, ঠিকই তো, কেউ যদি দেখে ফেলে কি ভাববে আমাদের। কি হলো, কথা বলছো না কেন? আওয়াজ করে চলেছি আমি, যার অর্থ মুখে হাত দিয়ে রাখলে আমি বলবো কিভাবে। হয়তো উনি আমার শব্দের মিনিং বুঝতে পেরে হাত উঠিয়ে ফেললো আমার মুখ থেকে। তারপর ঘন ঘন শ্বাস ফেলে বলতে শুরু করলাম, আপনার নামে আমি থানায় কেস করব। এইভাবে কেউ এতক্ষণ চেপে ধরে নাকি? আর কিছুক্ষণ এইভাবে রাখলে আমি তো মরেই যেতাম। লাল হনুমান জানি কোথাকার। বলেই মুখে কামড় দিলাম আমি। এই রে, গালতি সেমিস্টে খোকায়া, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। এদিকে আরিয়ান চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে। মানে সরি ভাইয়া,
আসলে গালতি সে মিস্টেক হো গায়া, মুখ ফুসকে বেরিয়ে গেছে বলে আরিয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে দিলাম এক ধাক্কা। তার বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়, আমায় আর পাইকে। এদিকে আরিয়ান মিমের এমন কাজে পুরো বোকা বনে গেল। সে হয়তো ভাবেনি এত বড় একটা মেয়ে এইভাবে দৌড়ে চলে যাবে। পরক্ষণেই মুচকি হাসি দিল আরিয়ান। আরিয়ানের রুম থেকে বেরিয়ে রোহান ভাইকে তার পাশের রুমে বেরোতে দেখে বেশ অবাক হলাম। সবচেয়ে বড় কথা, সে তার বাম গালে হাত দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। আমাকে দেখে কিছু না বলেই পাশ কেটে চলে গেল আরিয়ানের রুমে। কি হলো, তুই গালে হাত দিয়ে আছিস কেন? আর বলিস না, ভুল করে তোর রুম ভেবে ওই ঝগড়ুটাটার রুমে চলে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো তুই ওয়াশরুমে গোসল করছিস, তাই আমি বসেছিলাম বিছানায়। কিছুক্ষণ পর ঝগড়ুটাটা ওয়াশরুম থেকে বের হলো, যা দেখে আমিও খুব অবাক হলাম। আরো ও কিছু বুঝতে না পেরে দিল এক চিৎকার, সাথে সাথে ওর মুখ চেপে ধরলাম। আরিয়ান ভাবল, তার মানে তখন মিতু চিৎকার দিয়েছিল, তার জন্য তোকে মেরেছে? না, তবে বলা যাবে না। মিতু বলা যাবে না মানে? আর কি এমন বললো যে তুই রোহান ভাইয়াকে থাপ্পড় মেরে দিলি? আর এই ভাইয়াটা তো ইচ্ছে করে আসেনি রুমে, ভুল করে চলে এসেছে। আচ্ছা শোন, আমি তো গোসল করে জাস্ট বেরিয়েছিলাম, অভদ্রটা বলে আমাকে নাকি হট দেখাচ্ছে, তাই থাপ্পড় দিয়ে দিয়েছি। কি বলে হাসতে হাসতে জামা কাপড় নিয়ে চলে গেলাম ওয়াশরুমে গোসল করতে। আর মিতু মিমের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বাদরটা বলে কি, ছি ছি। হোয়াট? বোকা ছেলে এইভাবে কেউ বলে? ঠিকই আছে, তোকে থাপ্পড় মেরেছে, বলদ একটা। এখন সব দোষ আমার। আচ্ছা শোন, দেখলাম ওই মেয়েটা তোর রুম থেকে বের হলো, কাহিনী কি মামা? কাহিনী কিছু না, তুই যেমন ভুল করে আমার রুম ভেবে মিতুর রুমে চলে গিয়েছিলি, ও তেমন ভুল করে মিতুর রুম ভেবে আমার রুমে চলে আসে। আচ্ছা, ওরা এখানে কি করছে? ওরা তানিশার ফ্রেন্ড, কাব্য ওদেরই আনতে গিয়েছিল। বলে রোহান চলে যায় ওয়াশরুমে। এদিকে আরিয়ান কিছু একটা ভেবে মুচকি মুচকি হাসি দিচ্ছে। তানিশা, যা উপরে গিয়ে কাব্য সহ ওদেরকে ডেকে আন, অনেক সময় হয়ে গেছে। খাবার খাবে না নাকি? সবাইকে একসাথে খেতে দিব। আচ্ছা আম্মু। বলে চলে যায় কাব্যকে ডাকতে তানিশা। দোস্ত, অনেকটা সময় হয়ে গেছে, চল এখন যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এর ভেতর কাব্যের ফোন আসে। ওপরে রাইসার নাম দেখে মুচকি হাসি দিল সে। আবিরকে বলল, তুই যা, আমি একটু কথা বলে আসছি তোর ভাবির সাথে। আবিরও আর কিছু না বলে রহস্যময় হাসি দিয়ে চলে আসতে নিল নিচে। নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে তানিশা, কারণ কাব্যের সাথে আবিরও আছে। নানা কিছু ভেবে নিচের দিকে তাকিয়ে ওপরে উঠতে লাগলো তানিশা। ওদিকে আবিরও মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিচে নামতে লাগলো। দুজনের ভুলের কারণে দুজনের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় তানিশা। এমন একটা পরিস্থিতিতে পড়বে সে হয়তো ভাবতেও পারেনি, তাই সে ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ কেউ তার কোমর শক্ত করে চেপে ধরেছে। অনুভব করাতে আস্তে আস্তে চোখ খুলল তানিশা। সামনে আবিরকে দেখে তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই মনে মনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে তার, কিন্তু আবির তার সেই আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে বলল, চোখ কোথাও নিয়ে ঘুরো, আর একটু সাবধান হতে পারো না? দোষটা দুজনেরই ছিল। তারপরও তানিশা তাকে কিছু বলল না। সরি ভাইয়া, আসলে আম্মু আপনাদের ডাকতে বলেছিল, তাই ডাকতে এসেছিলাম। কাব্য কিছুক্ষণ পর নামবে, ও ভবিষ্যতে কথা বলছে। বলে তানিশাকে ছেড়ে একাই চলে গেল। আর তানিশা হাবলার মতন তাকিয়ে রইল আবিরের যাওয়ার পানে। তার পরক্ষণে কিছু না ভেবে মুচকি হেসে সেও নিচে চলে এলো। মিতুর চিৎকারে লাফ দিয়ে উঠলাম আমি। তৎক্ষণাৎ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। এসে যা দেখলাম তা দেখে আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। কারণ সামান্য একটা আরশোলা দেখে এইভাবে কেউ চিৎকার দেয়? মিতু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। যা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তারপর এইভাবে কেউ চিৎকার দেয় বোকা মাইয়া? কতটা ভয় পাইছিলাম আমি বলতো। এর ভেতর তানিশা আসলো রুমে দৌড়ে। আই কি হয়েছে? ও ওভাবে চিৎকার দিল কেন? আর বলিস না, একটা আরশোলা দেখে। এদিকে মিতু এত শক্ত করে ধরে আছে যে আমি নড়তে পারছি না। তাই বললাম, বইন, আরশোলা চলে গেছে, এখন ছাড় আমায়। আমার কথায় মিতু আমায় ছেড়ে দিয়ে পেছনে তাকালো। সত্যি সত্যি আরশোলা চলে গেছে ভেবে এক স্বস্তির নিঃশ্বাস নিল। এদিকে আমি আর তানিশা মুখ চেপে হাসছি। যা দেখে মিতু রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল। ও যাওয়াতে আমরা আরো উচ্চস্বরে হাসলাম। দুজনেই বললাম, বোকা মাইয়া। খাবার টেবিলে বসে আছি আমি। আমার ঠিক সামনে বসে আছে লাল হনুমান, তার বাম পাশে কাব্য ভাইয়া, তারপর আবির ভাইয়া।
তারপর রোহান, তার পাশে ঝগড়ুটে, মানে থুকু মিতু, আমার এদিকে আছে তানিশা, তার পাশে কাব্য, এভাবেই গোল হয়ে বসে আছে সবাই। দেন আন্টি সবাইকে খাবার সার্ভ করছে আর একে একে কাব্য ভাইয়ের বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে। কিন্তু আন্টি তো আর জানে না আমরা এদের অনেক আগে থেকেই চিনি। এভাবে কথা বলতে বলতে চলে গেল দুপুরটা। রাত 8টা। রুমের ভেতর বসে আছি আমি, তানিশা আর মিতু। কালকে কাব্য ভাইয়ের গায়ে হলুদ, তাই অনেকটা এক্সাইটেড আমরা। এর ভিতর আমার মোবাইলটা বেজে উঠলো। উপরে আম্মুর নাম দেখে মুচকে আসলাম। তারপর কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে সবাই মিলে ডিনার করে চলে আসলাম রুমে। রাত 12টা। অনেকটাই বোর হচ্ছি আমি, ঘুম আসছে না। আসলে বিয়ে বিয়ে কথাটা শুনতেই অফুরন্ত ভালো লাগা শুরু হয় মনে। আমার পাশে শুয়ে আছে মিতু, হাতে ফোন নিয়ে গুতাচ্ছে। ওর পাশে তানিশা, সেম কাজ করছে। ওদেরও যে ঘুম আসছে না বুঝতে পেরেছি আমি। ঠাস করে মিতুর মাথায় একটা চাটি মারলাম। সাথে সাথে মিতু বলল, কি হয়েছে? ভালো লাগছে না রে, বোরিং লাগছে, কি করা যায়? আমারও। মিতু কিছুক্ষণ কিছু একটা ভেবে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। আর আমরা ওর যাওয়ার পানে তাকিয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর মিতু 3টে লুঙ্গি আর 3টে টি শার্ট নিয়ে রুমে ঢুকলো। যা দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার আর তানিশার। দুজনেই একসাথে বললাম, এগুলো দিয়ে কি হবে? পার্টি হবে মাম্মা। মানে হলো। তারপর মিতু মোবাইলে লাউড স্পিকার দিয়ে লুঙ্গি ডান্স গানটা অন করলো। এইবার বুঝতে পারলাম মিতুর মানেটা আসলে কি। দেন আমরাও খুশি মনে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। তারপর দরজা বন্ধ করে 3জনেই জামার উপরে লুঙ্গি আর টি শার্ট পরে নিলাম। কিন্তু কথা হলো, এগুলো পেলো কোথায়? নিশ্চয়ই কাব্য ভাইয়ার। তারপর আর কি, 3জন মিলে চোখে কালো চশমা পরে মোবাইলে গান বাজিয়ে শুরু করলাম উড়াধুরা ডান্স। দেন এই লাইনটার সময় 3জনেই লুঙ্গি নিয়ে নাচানাচি শুরু। মিমদের পাশের রুমে শুয়ে আছে আরিয়ান, ফোন দিয়ে ফেসবুকিং করছে। আর রোহান বকবক করছে। আর আবির চুপচাপ রোহানের কথার সাথে তাল মেলাচ্ছে। হঠাৎ আরিয়ান বলল, থাম, শুনতে পাচ্ছিস? কি শুনবো? মিউজিক বাজছে। শুনছি তো, কে লুঙ্গি ডান্স গান শুনছে। রোহান একটু কান খাড়া করে শুনতে চাচ্ছে। তারপর রোহানও শুনতে পেয়ে বলল, মনে হয় পাশের রুম থেকে, কিন্তু এত রাতে এই গানটা কারা শুনছে? আচ্ছা, কাব্য কই? আর বলিস না, ছাদে গেছে ভাবির সাথে কথা বলতে। আরিয়ান আর রোহান দুজনই আবিরের কথা শুনে হেসে দিল। তারপর 3জন একসাথে রুম থেকে বেরিয়ে গেল। এক্স্যাক্টলি কি হচ্ছে তা বুঝতে চাচ্ছে তারা। তানিশা আমি একসাথে কাপল ডান্সের মতো নাচছি, আর মিতু এক হাতে একটা পানির বোতল নিয়ে নাচছে। তানিশা রুমের দরজার সামনে কান পেতে আবির, রোহান আর আরিয়ান দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পেরেছে ভেতরে 3জনই লুঙ্গি ডান্স গানে নাচছে। এসব শুনে রোহান, চল মামা, আমরাও নাচি। রোহানের কথা শুনে আরিয়ান আর আবির দুজনই হালকা হাসল। অনেকক্ষণ পর নাচতে নাচতে 3জনেই ক্লান্ত হয়ে বসে পড়লাম। ওদের বললাম, দোস্ত, খালি মুখে পার্টি জমে না, কোকটো খুলে ভালো হতো। আমাদের ফ্রিজে আছে, দাঁড়া আমি নিয়ে আসি। তবে একা যাব না, তোদের মধ্যে একজন আয় আমার সাথে। ওর কথা শুনে আমি বললাম, মিতু তুই যা। মিতু আর কিছু না বলে লুঙ্গি আর টি শার্ট খুলে চলে যেতে নাই। দরজা খুলতে গেলে রোহান আর আবির ভাইয়া ছিটকে পড়ে যায় নিচে। আর আমরা হা হয়ে তাকিয়ে রয়েছি তাদের দিকে। এদিকে নিজেদের অবস্থা বুঝতে পেরে কি করব বুঝতে না পেরে তাড়াতাড়ি করে লুঙ্গি খুলে ফেললাম। টি শার্ট পরা আছি। মিতু বলল, আপনারা এখানে? তারাও পড়ে গেল বিপদে। এখন কি বলবে? এত রাতে লাউড স্পিকার দিয়ে কেউ গান শুনে? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের ঘুমের 13টা বাজিয়ে বলে কি হয়েছে? ডাহা মিথ্যা কথা। তা কি করছো? আমরা যাই করি আপনাদের কি? এখান থেকে যান। এর ভেতর কাব্য চলে এসে বলল, কি হয়েছে? তোরা এত রাতে এইখানে কি করছিস? মানে কিছু না ভাইয়া, আমরা পানি খেতে নিচে যাচ্ছিলাম, তখন ভাইয়াকে দেখলাম আর কি। এদিকে লজ্জায় সামনে যেতেও পারছি না আমি, তাই চুপ করে বিছানার পাশে দাঁড়িয়ে আছি। এদিকে আরিয়ান আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, কিন্তু কেন বুঝতে পারছি না। কোনোভাবে শার্টটা তার নয় তো? এই রে, নিশ্চয়ই শার্ট ওনার, তাই এভাবে তাকিয়ে আছে। তানিশা আর মিতু বিভিন্ন কথা বলে শেষমেশ তাড়ালো ওদের। সাথে সাথে আমি সহ ওরাও স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর আর কি, আমাদের পার্টি ওখানেই সমাপ্ত। তারপর 3জনে ঘুমের দেশে পাড়ি দিলাম। সকাল 10টা। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে ওদের কাউকে দেখতে না পেয়ে অবাক হলাম। পরে ভাবলাম হয়তো নাস্তা করতে গেছে। তারপর আমিও ফ্রেশ হয়ে নিচে আসতে যাব, এমন সময় কেউ হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরে মুখ চেপে ধরলো। আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। আরিয়ান আমার এতটাই কাছে চলে এসেছে যে তার নিঃশ্বাসে আমার পুরো শরীর কেঁপে উঠছে। আমি অস্বস্তির শেষ পর্যায়ে চলে এসেছি। মনে হচ্ছে এখনই হয়তো শ্বাস বন্ধ হয়ে যাবে আমার।
কিন্তু কথা হলো হঠাৎ করে এমন কাজ কেন করবেন উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আরিয়ান বলল, কাল রাতে তুমি কার টি শার্ট পরেছিলে? ওনার এমন আহাম্মকের মতো একটা প্রশ্নের কি জবাব দেওয়া উচিত বুঝতে পারছি না। কি হলো, কথা বলছো না কেন? আরিয়ানের ধমকে আমি পুরো কেঁপে উঠলাম। আমতা আমতা করে বললাম, কার টি শার্ট পরেছি জানি না, মিতু নিয়ে এসেছিল আর ওটা আমার হাতে দেয় তাই পরেছিলাম। বিশ্বাস করুন, যদি জানতাম ওটা আপনার তাহলে কখনোই পরতাম না। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আপনার টি শার্ট সয়াবিন তেল, মানে থুকু না মানে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে দিব। প্লিজ ভাইয়া, আমাকে ছাড়েন। আমার প্রচুর ভয় করছে, সাথে শ্বাস বন্ধ হয়ে আসছে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমার কথা শুনে আরিয়ানারও কাছে চলে এসে বলল, তাই নাকি? এই রে খাইছে। প্লিজ প্লিজ ভাইয়া, যেতে দিন, ভুল হয়ে গেছে। সরি সরি সরি, আর কোনোদিন এই ভুল হবে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলে দেখলাম সামনে কেউ নেই। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে দেখে পরক্ষণে কিছু মনে পড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। এদিকে আরিয়ান মিমের এমন কাণ্ড দেখে হাসলো। টুলের উপর দাঁড়িয়ে দরজার সামনে ফুল লাগাচ্ছে মিতু, আর সোফায় ফোন গোতাচ্ছে আবির। অবশ্য তার কোনো খেয়াল নেই যে ওইখানে কেউ কিছু করছে কিনা। তানিশা তার আম্মুর সাথে কাজ করছে। এদিকে রোহান কিছু একটা খুঁজতে খুঁজতে নিচে চলে এসেছে। আবিরকে জিজ্ঞেস করলো, দোস্ত, তুই কি আমার টি শার্টটা দেখেছিস? কখন থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। না তো, ওদিকটাই খুঁজে দেখ। হঠাৎ রোহানের মৃত্যুর দিকে চোখ গেল, কিন্তু কিছু না ভেবেই সে তার কাজ করতে লাগলো। এদিকে মিতু খুব সুন্দর করেই তার কাজ করতে লাগলো। হঠাৎ মিতু দেয়ালে একটা আরশোলা দেখতে পেল, যা দেখে সে জোরে এক চিৎকার দিয়ে টুল থেকে নেমে সামনের ব্যক্তিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দিল। রোহান হঠাৎ করে কেউ তাকে জড়িয়ে ধরাতে কিছুটা ঘাবড়ে যায়। তারপর মিতুকে দেখে ঠিক কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না সে। রোহান মিতুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিতু কাঁপা কাঁপা গলায় দেয়ালের দিকে হাত দিয়ে বলল, আরশোলা, আমার খুব ভয় করে। মিতুর এমন একটা কথা শুনে রোহান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, এমন সময় মৃত্যুর চিৎকার শুনে আর সামনের দৃশ্য দেখে হা হয়ে তাকিয়ে আছি। একজ্যাক্টলি এখানে কি হচ্ছে তা বোঝার চেষ্টা। আমার সাথে সাথে তানিশা আর আবিরও যে কিছু বুঝতে পারছে না তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তারাও হয়তো অতি আগ্রহের সাথে মৃত্যুর চিৎকারের কারণটা জানতে চাচ্ছে। খুব শক্ত করে মিতু রোহানকে জড়িয়ে ধরে আছে, কারণ তার ভয়ে হাত পা খুব কাঁপছে। রোহান সেটা বুঝতে পেরে মিতুর মাথায় হাত দিয়ে বলল, আরশোলা চলে গেছে? তারপর কানে কানে মুখ এনে আস্তে করে বলল, আমি ঝগড়ুটে, তুমি যে সামান্য একটা আরশোলা দেখে এইভাবে ভয় পাও জানতাম না তো। আর এইভাবে জড়িয়ে ধরলে যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি আমি। মিতু ঝগড়ুটে নামটা শুনে হয়তো এতক্ষণে বুঝতে পারলো সে কাকে জড়িয়ে ধরেছে। মিতু আস্তে করে মাথা তুলে রোহানকে দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো তার। তৎক্ষণাৎ মিতু রোহানকে ছেড়ে দেয় সরি। বলে এক দৌড়ে ওইখান থেকে ওপরে চলে যায়। মিমকে দেখেও কিছু না বলে চলে যায়। মিতুর এমন কাণ্ড তানিশা বুঝতে পারলো আবির যে কিছু বুঝতে পারেনি তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। রোহান মুচকি হেসে একটা বাক্যই বের করে বলল, পাগলি একটা। তারপর সে যা খুঁজছিল আবার খুঁজতে লাগলো। আমি তাকিয়ে আছি রোহান ভাইয়ার দিকে। আসলে সে কি খুঁজছে বুঝতে পারছি না। প্রায় আধা ঘন্টা যাবৎ খুঁজছে, তাই ভাইয়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? টি শার্ট। ওনার মুখে টি শার্টের কথা শুনে কিছুটা অবাক হলাম আমি, কিন্তু কিছু না বলে ওপরে চলে আসলাম। রুমে বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলছে মিতু। লজ্জায় তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করে পারলো সে একটা ছেলেকে ওইভাবে জড়িয়ে ধরতে? না জানি কি ভাবলো ছেলেটা তাকে। এই মুহূর্তে তার ইচ্ছা করছে ওই আরশোলাটাকে কিছুক্ষণ বকা দিতে। আর সময় পেল না সামনে আসতে, একটা রাম ছাগল। তোর কোনোদিনও বিয়ে হবে না। কার বিয়ে হবে না? আরশোলার। কেন, কি করলো? তুই দেখলে না, ওর জন্যই তো ওই কানাবাদটাকে জড়িয়ে ধরা লাগলো। এতক্ষণ পর বুঝতে পারলাম মৃত্যু রোহানকে জড়িয়ে ধরার কাহিনীটা। দেখিস, ওই আরশোলার আর কোনোদিন বিয়ে হলে ওর গার্লফ্রেন্ড ওকে খুব মারবে। মৃত্যুর এমন কথা শুনে উচ্চস্বরে হেসে দিলাম আমি। হাসতে হাসতে বিছানায় বসে পড়লাম। হাসি যে থামছেই না। তারপরও বললাম, ওটা যে ছেলে ছিল তা তুই বুঝলি কিভাবে? মৃত্যু আমার কথা শুনে ভাবতে শুরু করলো। ঠিকই তো, ওটা যে ছেলে ছিল তা কিভাবে বুঝলাম? মৃত্যুর কথা শুনে হাসতে হাসতে টি শার্ট নিয়ে গেলাম ওয়াশরুমে। টি শার্ট নিয়ে দাঁড়িয়ে আছি আরিয়ানের সামনে। সে দেখেও না দেখার মতো মোবাইল টিপছে। এই মুহূর্তে আমার খুব বিরক্ত লাগছে। কতক্ষণ যাবত টি শার্টটা ধুয়ে শুকিয়ে নিয়ে আসলাম, কিন্তু তার কোনো হেলদোল নেই। অদ্ভুত তো। এমন সময় রুমে ঢুকলেন রোহান ভাইয়া। আমার হাতে টি শার্ট দেখে বলল, এই তো আমার টি শার্ট,
তুমি কোথায় পেলে? ওনার এমন কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। টি শার্টটা রোহানের, তবে আরিয়ান কেন এমন করলো টি শার্টের জন্য? রোহান আমার হাত থেকে টি শার্টটা নিয়ে চলে গেলেন নিচে, আর আমি ভ্যাবলার মতো শুধু তাকিয়ে রইলাম ওনার দিকে। এক বুক সাহস নিয়ে আরিয়ানের সামনে দাঁড়ালাম আমি, বললাম, এটা কি হলো? টি শার্ট রোহান ভাইয়ার, তবে আপনি তখন অমন করলেন কেন? চুপ। আরে কি হলো, কথা বলছেন না কেন? কিছু হয়নি, তুমি যাও। ওনার ধমক শুনে কেঁপে উঠে আর কিছু না বলে চুপচাপ চলে গেলাম। কিন্তু ব্যাপারটা কিছু আমার মাথায় ঢুকছে না। আজকে কাব্য ভাইয়ের গায়ে হলুদ, পুরো বাড়িটায় খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুরো পরিবেশটাই আনন্দময় হয়ে উঠেছে। খুব সুন্দর করেই সাজানো হয়েছে কাব্য ভাইয়াকে। হলুদ রঙের পাঞ্জাবিতে খুব অপরূপ লাগছে তাকে। আজকে আমরা তিনজনই শাড়ি পরেছি, তবে আমি তানিশা আর মিতুর মতো অত ভারী মেকআপ করিনি। কারণ একটাই, সাজগোজ আমার খুব একটা পছন্দ নাই। তারপরও হালকা চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, এতে আমার শ্বাস শেষ। ওদের দুজনকেই খুব সুন্দর লাগছে। আমার ইচ্ছে করছে ওদের দুজনকে একসাথে বিয়ে করে নেই। কাব্য ভাইয়ার পাশে বসে আছে আরিয়ান, রোহান আর আবির। তাদেরকেও খুব সুন্দর লাগছে, তারা তিনজনই পাঞ্জাবি পরেছে। সে যাই হোক, অদ্ভুত ব্যাপার হলো তাদের তিনজনের হাতে এক বাটি করে হলুদ বাটা। কিন্তু এগুলো দিয়ে কি করবে আল্লাহ মালুম। একে একে সবাই কাব্য ভাইয়াকে হলুদ লাগিয়ে দিল, মিতু, তানিশা সহ আরো কিছু মেহমানরা। এখন আমার পালা। কিন্তু কথা হচ্ছে আমি শাড়ি পরে হাঁটতেই পারছি না। কোনোভাবে আস্তে আস্তে গেলাম কাব্য ভাইয়ার কাছে। তারপর হালকা একটু হলুদ লাগিয়ে চলে আসতে যাব, এমন সময় শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নিলাম আমি। ভয়ে দু চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মনে হলো আমি শূন্যে ভাসছি। এর মানে আমি পড়িনি, কেউ কোলে তুলে নিয়েছে। আস্তে করে চোখ খুললাম আমি। আমার ঠিক সামনে লাল চোখ করে দাঁড়িয়ে আছেন আরিয়ান, তার পাশে রোহান, আবির সহ সবাই। তবে কথা হচ্ছে ওরা কেউ যখন আমাকে ধরেনি, তবে ধরলো কে? আরে সাবধানে, পড়ে যেত তো। হঠাৎ চিরচেনা আওয়াজ শুনে উপরের দিকে তাকাতে আরেক দফা অবাক হলাম আমি। কারণ উনি হলেন দিহান ভাইয়া, তানিশার কাজিন। ওনার সাথে এর আগে আমার দেখা হয়েছে। খুবই হাসি খুশি মানুষ উনি। আমাকে কোল থেকে নামিয়ে দিতেই আমি মুচকি এসে বললাম, তুমি? আর একটু হলেই তো তোকে নিয়ে হাসপাতালে দৌড়ানো লাগতো। আর বলো না, এই শাড়ি কন্ট্রোল করা এতটুকু ব্যাপার? আমি তো পরে হাঁটতেই পারছি না, তাই পরে যেতে নিয়েছিলাম। তা তুমি কেমন আছো? ভালো, তুই? ভালো। এর ভেতর তানিশা আর মিতু এসে দাঁড়ালো আমার সামনে। লাগেনি তো কোথাও তোর? না, আমি ঠিক আছি। আরে দিহান ভাইয়া, কেমন আছো তুমি? ভালো, তোরা? ভালো। এর ভেতর তানিশার আম্মু এসে দিহানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা? আর তোর আম্মু আব্বু আসেনি? আসবে কালকে। তারপর দিহান ভাইয়া কাব্য ভাইয়াকে হলুদ লাগিয়ে দিয়ে ভেতরে চলে যায়। এদিকে আরিয়ান খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে, কিন্তু মিমের সেদিকে কোনো হুঁশ নেই। সে তার মতন দিহানের সাথে হেসে হেসে কথা বলছে। এর ভেতরে রোহান এসে আরিয়ানকে বলল, কি মামা, তোমার মুড অফ কেন? মোড অফ কেন হবে, চলো কাব্যের 12টা বাজিয়ে আসি, তারপর আরেকজনকে দেখছি। মানে? কিছু না, চলো। তারপর আর কি, আরিয়ান, আবির, রোহান তিনজন একসাথে কাব্যকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আর আশেপাশে সবাই এই কাণ্ড দেখে হাসছে। ওয়াশরুমে দাঁড়িয়ে আছি, কারণ কিছুক্ষণ আগে তানিশা এক বাটি হলুদ এনে মুখে লাগিয়ে দিয়েছে, যার ফলে এখন আমাকে ভূতের মতো লাগছে, সাথে চোখটাও জ্বলছে। তাই কোনোভাবে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে এসেছি মুখ ধুতে। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই আমি অনেকটাই চমকে উঠলাম, সাথে ভয়ও পেয়েছি। কারণ পেছনে দাঁড়িয়ে আছে আরিয়ান ভাইয়া। হঠাৎ ওনাকে দেখে ভয়ে আমতা আমতা করে বললাম, আপনি এখানে? কেন, অন্য কাউকে মনে করেছিলে বুঝি? অন্য কাউকে মনে করতে যাব কেন? আর কিছু বলার আগে আরিয়ান আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। আর আমি ওনার এমন কাছে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। ওনার দিকে তাকাতেই বুঝলাম উনি কোনো কারণে রেগে আছেন, কিন্তু কেন? হলুদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তানিশা। এর একটাই কারণ, সে আবিরকে হলুদ লাগিয়ে দেবে। কিন্তু তার এই ইচ্ছে কি পূরণ হবে? মনে একরাশ ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে সে। এমন সময় পেছন থেকে হলুদ লাগিয়ে দিল মিতু। হঠাৎ এমন হওয়ায় ভয়ে সে তার চোখ বন্ধ করে ফেলে, যার ফলে তার চোখে হলুদ লেগে যায়। তানিশা এক হাতে হলুদ থাকায় অন্য হাত দিয়ে হলুদ মুছতে লাগলো। এদিকে রোহান আবিরকে হলুদ লাগানোর জন্য দৌড়াচ্ছে, কারণ আবির অনেকটাই ভূত হয়ে গেছে আর সে ভূত হতে চায় না। এর জন্য আবির দৌড়াচ্ছে তার পেছনে রোহান। এক পর্যায়ে আবির কিছুর সাথে উষ্টা খেয়ে পড়ে যায় কারো গায়ের উপর, আর তার হাতে থাকা হলুদ লেগে যায় আবিরের গালে। রোহান আবিরের গালে হলুদ লাগিয়ে হেসে হেসে বলছে,
আমার হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলি না? যা হয়েছে খুব ভালো হয়েছে। বলে হাতে তালি দিতে থাকে সে। এদিকে তানিশা আস্তে করে চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ আবিরের হাতের হলুদ এসে লেগেছে তানিশার চোখে, যাতে করে মিতুর দেওয়া হলুদ আর আবিরের হলুদ একসাথে লেগে প্রচুর জ্বলছে তার চোখ। আবির চোখ খুলে তানিশাকে দেখে আস্তে করে উঠে দাঁড়িয়ে পড়ে। এদিকে তানিশা শুধু চোখ হাত দিয়ে ডলছে, যাতে তার চোখ আরো জ্বালাপোড়া করছে। তানিশা উঠছে না দেখেই হঠাৎ করে তাকে কোলে তুলে নেয় আবির। এদিকে তানিশা হঠাৎ কেউ তাকে কোলে তুলে নেওয়াতে ঘাবড়ে গিয়ে আবিরের শার্টের হাতা খামচে ধরে। এদিকে আবিরের এমন কাণ্ডে মিতু আর রোহানের চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? কে জানে। সে অনেকক্ষণ যাবৎ আরিয়ান আমাকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। ওনার এমন কাণ্ডে আমি চরম বিরক্ত। বারবার উনি এমন করে কেন? ওনাকে একটু ভয় পাই দেখে কি তার সুযোগ নিচ্ছে নাকি? ভাইয়া, আপনি কি কিছু বলবেন নাকি ছাড়বেন? আমার খুব অস্বস্তি লাগছে। এদিকে হঠাৎ চোখে জ্বালা অনুভব করলাম আমি। চোখ জ্বলছে আমার, কিন্তু কিছু করতে পারছি না। হঠাৎ চেঁচিয়ে উঠলাম আমি, কারণ আমার চোখ প্রচুর জ্বলছে। চিৎকার দিয়ে বললাম, ভাইয়া আমার চোখ জ্বলছে প্রচুর, কিছু করবেন প্লিজ। আমার চেঁচানোতে আরিয়ান ঘাবড়ে গিয়ে কিছু বুঝতে না পেরে শাওয়ার অন করে দিল। এদিকে চোখের জ্বালায় আমি কিছু করতে পারছি না, শুধু হাত দিয়ে ডলে যাচ্ছি, যার ফলে আরো জ্বলছে চোখ। এর ভেতর হঠাৎ পানি পড়ায় ঘাবড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরলাম আমি। তানিশাকে ওয়াশরুমে এনে নামিয়ে দিল আবির। তারপর আবির তানিশাকে বলল, মুখ ধুয়ে নাও। তানিশা আবিরের আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে এটা আবির। তারপর মনে মনে মুচকি হেসে মুখ ধুতে লাগলো সে। এদিকে আবিরও মুখ ধুতে লাগলো। তানিশার মুখ ধোয়া হয়ে গেলে সামনে আবিরকে দেখে চুপটি করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। এদিকে আবির মুখ ধুতে ব্যস্ত। তারপরে আবিরের হয়ে গেলে একবার তানিশার দিকে তাকিয়ে বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। এদিকে তানিশা বিশ্বাসই করতে পারছে না আবির তাকে কোলে তুলে নিয়ে এসেছে। ভাবতেই তার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আবির। হঠাৎ সে তার সামনে দেখতে পেল রোহানের পিছনে মিতু দৌড়াচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে আবির তাদের দিকে, কিন্তু কারণটা কি? টপ টপ করে ঝর্ণার পানিতে পুরো ভিজে গেছি আমি। চোখের জ্বালা পোড়া অনেকটাই কমে গেছে। এতক্ষণ পর মনে পড়লো আমি কাউকে জড়িয়ে ধরে আছি। লাল হনুমানের কথা মনে পড়তেই ভয়ে আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। তাই তাকে না ছাড়ছি আর না ধরে রাখতে চাইছি। শুধু মনে হচ্ছে এই বুঝি উনি বলে উঠবেন, ইউ স্টুপিড ডাফার মেয়ে, আমাকে জড়িয়ে ধরে আছো কেন? তার সাথে ওনার ইয়া বড় বড় হয়ে যাওয়া লাল চোখ, যেটাকে আমি সেই প্রথম দিন থেকেই ভয় পাই। আরিয়ান কিছু বলবে তার আগে আমি তাকে ছেড়ে এক বুক সাহস নিয়ে বললাম, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করে দিন। আর কোনোদিন আপনাকে জড়িয়ে ধরবো না। আসলে হঠাৎ গায়ে পানি পড়ে ঘাবড়ে গিয়ে ধরে ফেলি আপনাকে। সরি সরি, পুরো এক নিঃশ্বাসে বলতে লাগলাম। ওকে। সরি ভাইয়া, আর হবে না। বললাম তো, ঠিক আছে। এদিকে আমি বকবক করেই চলেছি। অতিরিক্ত ভয় পেলে যা হয় আর কি। হঠাৎ করে আরিয়ানের ধমকে চুপ হয়ে গেলাম আমি। উনি আমার মুখে আঙুল দিয়ে বললেন, ঠিক আছে, শান্ত হও আর বলো চোখের জ্বালাপোড়া কমেছে? আমি শুধু মাথা নাড়ালাম, যার অর্থ কমেছে। আমার কথা শুনে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। এতটুকু বলে উনি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলেন। আর আমি ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কেমন যেন ব্যাপারটা হজম হলো না আমার। বিছানার ওপর রোহানের গায়ের ওপর পড়ে গেছে মিতু। কিছুক্ষণ আগে আবির আর তানিশার কাণ্ডে অনেকটাই অবাক হয়ে যায় মিতু আর রোহান। এমন সময় রোহান মিতুর কাছে গিয়ে কিছু না বলেই মুখ ভর্তি করে হলুদ লাগিয়ে দেয়। এতে মিতু অনেকটাই বোকা বনে যায়। তারপর আর কি, ব্যাপারটা বুঝতে পেরে রোহানের পিছে দৌড় লাগায়। রোহান দৌড়াতে দৌড়াতে ঘরের ভেতর চলে আসে। তখন আবির সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ব্যাপারটা কিছু না বুঝেই শুধু ওদের দিকে তাকিয়েছিল। আর এদিকে রোহান দৌড়ে একটা রুমের ভেতর চলে যায়। রুমে দৌড়াতে গিয়ে নিজের পায়ের সাথে নিজেই বেজে পড়ে যায় বিছানার ওপর। এদিকে মিতু এতটাই জোরে দৌড়ে আসছিল যে সে রুমের ভেতর ঢুকতে গিয়ে কার্পেটের সাথে পিছলা খেয়ে পড়ে যায় রোহানের গায়ের ওপর। আর এই জিনিসটার সুযোগ নিয়ে সেও রোহানের মুখ ভর্তি করে হলুদ লাগিয়ে দেয়। মিতু এমন একটা পরিস্থিতিতে এমন একটা কাজ করে দেবে তা হয়তো বুঝতে পারেনি রোহান। রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতুর দিকে। এদিকে মিতু শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, কেমন দিলাম কানাবাদর? রোহান কিছু বলল না, সে শুধু তাকিয়েছিল। তারপর মিতু রোহানের গায়ের ওপর থেকে উঠে আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। আর রোহান শুধু মুচকি হাসল। আজকে কাব্য ভাইয়ার বিয়ে, পুরো বাড়িতেই খুশি খুশি ভাব চলে আসছে।
আসবেই তো। আজকে যে নতুন অতিথি ঘরে আসবে, বিষয়টা ছেলে পক্ষের থেকে যতটা আনন্দের, মেয়ে পক্ষ থেকে ততটাই কষ্টের। কারণ সে তার সবচেয়ে কাছের মানুষদের ছেড়ে চলে আসবে। বিষয়টা খুবই অদ্ভুত। কেমন জানি না ভাবতেই চোখে পানি চলে আসলো আমার। মেয়েদের জীবনটাই অদ্ভুত। জন্ম হবে এক ঘরে আর মৃত্যু হবে আরেক ঘরে। বিষয়টা কষ্টের হলেও বাস্তব। হঠাৎ তানিশার কথায় আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম। তানিশা বলল, কি হলো, চল। ও আমি তো ভুলেই গেছি, এখন আমরা কাব্য ভাইয়ের বউকে আনতে যাচ্ছি, মানে রাইসা ভাবিকে। আজকে আমি লাল রঙের একটা লেহেঙ্গা পরেছি, আর তানিশা আর মিতুও। মিতু আকাশি কালারের আর তানিশা মেরুন রঙের। সবাই খুব সুন্দরভাবে সেজেছে, আমিও সেজেছি, তবে ভারী মেকআপে নয়, হালকা মেকআপে। কারণ ভারী মেকআপে আমার মনে হয় আমাকে ভূতের মতো দেখায়। সে যাই হোক, একে একে সবাই বের হলো। আজকে কাব্য ভাইয়া একটা সাদার ওপর লাল রঙের ডিজাইন করা পাঞ্জাবি পরেছে, তার সাথে মাথায় পাগড়ি। খুব সুন্দর লাগছে তাকে। অদ্ভুত ব্যাপার হলো মিতু আর রোহান একই রঙেরই ড্রেস পরেছে, আর তানিশা আর আবির ভাইয়াও। অদ্ভুত ব্যাপার, ওদেরটাও মিলে গেল কেমনে? বিষয়টা আমার মতো ওরাও যে বুঝতে পারেনি তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। হঠাৎ পেছন থেকে আমার হাত ধরে কেউ বলল, চল, দাঁড়িয়ে আছিস কেন? চলো। সবাই চলে যেতে লাগলো বাহিরে। এমন সময় সিঁড়ি বেয়ে ওপর থেকে নামছিল আরিয়ান। 1 মিনিটের জন্য হলেও তার দিকে চোখ লেগে গিয়েছিল আমার। অসম্ভবভাবে সুন্দর লাগছিল তাকে আকাশি রঙের পাঞ্জাবিতে, চুল সুন্দরভাবে সাজানো। এই মুহূর্তে মনে হচ্ছে আজকে না জানি এই লাল হনুমান কয়টা প্রপোজ পায়। তারপর আর কি সবাই বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে আরিয়ান ভেতরে ভেতরে প্রচুর রেগে গেছে, কারণ সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো দিহান নিমের হাত ধরে আছে। ভেতরে ভেতরে সে রেগে আছে প্রচুর, কিন্তু প্রকাশ করলো না। মনের রাগ মনের ভেতর দমিয়ে রাখলো সে, কারণ এই মুহূর্তে এটা নিয়ে কিছু না করাই ভালো। এটা না হয় পরে বুঝে নেবে সে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে সেও চলে গেল বাইরে গাড়িতে। আমি জানালার পাশে বসেছি, আমার পাশে মিতু, তারপর তানিশা। আমাদের সাথে সামনের সিটে বসে আছে দিয়ান ভাইয়া। অবশ্য তাকে বলেছিল কাব্য ভাইয়ার সাথে বসতে, কিন্তু কোনো এক কারণে সে আমাদের সাথে বসেছে। তবে তার কারণটা আমার কাছে জানা নেই, হয়তো এমনি। আমাদের সামনের গাড়িতে বসে আছে কাব্য ভাইয়া আর তার সাথে তার প্রাণপ্রিয় বন্ধুরা আরিয়ান, রোহান আর আবির। আরও গাড়ি আছে পেছনে, একে একে সব গাড়ি চলছে তাদের আপন গতিতে। বেশ কয়েক ঘন্টা পর আমরা পৌঁছালাম কাব্য ভাইয়ার শ্বশুর বাড়িতে। শুরুতে যা হয় তাই হলো। একদল মেয়ে এসে দাঁড়ালো। তাদের কথা হচ্ছে 10,000 টাকা না দিলে তারা আমাদের ভেতরে ঢুকতে দেবে না। বেশ কিছুক্ষণ পর কাব্য ভাইয়া আর উপায় না পেয়ে টাকা দিয়ে দিল। এর ভিতর অনেকেই আরিয়ানের সাথে গা ঘেঁষে কথা বলতে চাইছে, কিন্তু সে কাউকে পাত্তা দিচ্ছে না, যা দেখে আমার খুব হাসি পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হাসাটা বোকামি ছাড়া আর কিছুই নয়, তাই নিজের হাসিকে নিজের ভেতরেই দমিয়ে রাখলাম। খুব সুন্দর পরিপাটিভাবে কাব্য ভাইয়ার সাথে রায়সা ভাবির বিয়ে হয়ে গেল। এখন বিদায়ের বেলা। বিদায়টা খুব কষ্টের কেটেছে তাদের। রায়সা ভাবি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। গাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা, তবে ব্যাপারটা অনেকটাই প্রথমে আসার থেকে অনেকটাই উল্টো। কারণ যেহেতু বউ নিয়ে যাচ্ছি আমরা, তাই শুধু প্রথম গাড়িতে কাব্য ভাইয়া আর রায়সা ভাবি একাই গেছে। একে একে সবাই যার যার জায়গা মতো বসে পড়েছে। এখন শুধু বাকি আছি আমরা। আর এখানেই হলো ঝামেলা। গাড়ির সিট আছে টোটাল 4টা, আর আমরা আছি 7 জন। আমি, মিতু, তানিশা, আরিয়ান, আবির, রোহান, দিহান ভাইয়া। কিন্তু এতগুলো মানুষ একটা গাড়িতে কি করে যাবে? সামনের সিটে দিহান ভাইয়া বসে পড়েছে, তানিশার কোলে মিতু, আর আবিরের কোলে রোহান। এখন বাকি রয়েছে একটা সিট, আর মানুষ আছে 2 জন। তবে কথা হলো আমি কিছুতেই লাল হনুমানের কোলে বসবো না। এদিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে, যা দেখে ইচ্ছে করছে ঠাস করে একটা চাটি মারি। আর মিতু আর তানিশাও কি শয়তান রে বাবা, একে অপরকে কোলে নিয়ে আমাকে ঝামেলায় ফেলেছে। এদিকে প্রায় বিকেল গড়িয়ে গেছে, এখন না গেলে আরো দেরি হয়ে যাবে। শেষমেশ কোনো উপায় না পেয়ে বসে পড়লাম আরিয়ানের কোলে, যা দেখে তানিশা আর মিতু হাসছে। ইচ্ছে তো করছে দুটোকেই লাথি মেরে ফেলে দেই, কিন্তু সেটা আর হওয়ার নয়। তারপর আর কি, আমাকে ঝামেলায় ফেলে গাড়ি চালাতে শুরু করলো তার আপন গতিতে। বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছলাম বাড়িতে। অনেক আগেই কাব্য ভাইয়া আর রাইসা ভাবিকে বরণ করে ঘরে তুলে নিয়েছে আন্টি, আর আমরাও অনেকটা টায়ার্ড থাকায় আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। বাসর ঘরে বসে আছে রাইসা। একটু তো ভয় করছে, তারপরও ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে ভাবতেই মনের ভেতর আনন্দের বন্যা বয়ে গেছে। 5 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাবে, এসব ভাবতেই দরজা খোলার শব্দেই নড়েচড়ে বসল সে।
কাব্যকে দেখে সালাম দিল রাইসা। কাব্য বিছানায় বসে রাইসার ঠোঁটের দিকে এগোতে যাবে, এমন সময় খাটের নিচ থেকে রোহান বলে উঠল। ওরে শালার মশা! দরজার সামনে কান ধরে উঠবস করছে রোহান, আর রাগী ফেস নিয়ে ওর দিকে তাকিয়ে আছে কাব্য। কিছুক্ষণ আগে কাব্য খাটের নিচে রোহানকে দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। তারপর রোহানকে বের করে দরজার সামনে 100 বার উঠবস করতে বলেছে কাব্য। বেচারা রোহান 10 বার উঠবস করেই পা ব্যথা হয়ে গেছে, তারপরও কিছু বলতে পারছে না সে। এমন সময় কাব্যের দরজার সামনে এসে দাঁড়ালো আরিয়ান আর আবির। দুজনেই কাব্যের এমন কাণ্ডে হাসছে, আর বেচারা রোহান না পারছে কিছু করতে আর না পারছে কিছু বলতে। আরিয়ান বলল, এই জন্য বলেছিলাম এমন করিস না। এই নিয়ে 50 বার রোহান সরি বলেছে, কিন্তু সেই সরির পাওয়ার কাব্যের রাগের তুলনায় অনেক কম। বেশ কিছুক্ষণ পর রোহানের 100 বার হয়ে গেলে সবাই মিলে আর একবার সরি বলে যে যার রুমে চলে যায়। কাব্য চলে যায় নিজের রুমে, আর রাইসা শুধু নীরব দর্শকের মতন সবকিছু দেখে গেছে। লজ্জায় না পারছে হাসতে আর না পারছে কিছু করতে। পরের দিন সকালে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। আজকে মনটা খুব ফুরফুরে লাগছে। চোখ খুলে পাশে মিতুকে দেখে ওকে জড়িয়ে ধরলাম কিছুক্ষণ। তারপর ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম মিতুও উঠে গেছে, আর তানিশা আমার আগে উঠে ফ্রেশ হয়ে হয়তো নিচে চলে গেছে। গুড মর্নিং দোস্ত। মর্নিং। আচ্ছা, আমরা কি বউ ভাতের পরের দিনই চলে যাব? বাসাতে তো সেটাই বলে এসেছি না। তারপরও চলে গেল ওয়াশরুমে, আর আমি নিচে। টেবিলের সামনে খাবার বাড়ছে আন্টি, আর তানিশা তাকে হেল্প করছে। তবে ওর মুখ দেখে মনে হচ্ছে কোনো কারণে তার মন খারাপ। পেছন থেকে তানিশাকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে দোস্ত, মন খারাপ? না, তেমন কিছু নয়। তেমন কিছু নয় মানে? কি হয়েছে বল আমায়। আসলে তোরা চলে যাবি তো তাই। কেন, তুই আমাদের সাথে যাবি না? এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলেন আরিয়ান, আবির আর রোহান। আমার চোখ গেল রোহান ভাইয়ার দিকে, কারণ মনে হচ্ছে তার পায়ে খুব ব্যথা, যার কারণে তাকে ধরে নিয়ে আসছে আবির আর আরিয়ান। তারা এসে টেবিলে বসে পড়ল। সাথে সাথে তানিশা বলল, কি হয়েছে রোহান ভাইয়া? তানিশার কথা শুনে আরিয়ান আর আবির হাসলো, কিন্তু তাদের হাসির কারণ আমাদের কাছে অজানা। কিছু হয়নি, আসলে বাথরুমে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছি, এই আর কি। আমরাও আর কিছু বললাম না। একে একে সবাই আসলো নিচে, সাথে কাব্য ভাই আর রাইসা ভাবিও। তারপরে কি ব্রেকফাস্ট করে নিলাম। সন্ধ্যা 6টা। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছি আমি। এমন সময় কেউ প্রবেশ করলো ছাদে। পেছন ঘুরে আরিয়ানকে দেখতে পেয়ে কিছুটা ঘাবড়ে গেলেও পরে সামলে নিলাম নিজেকে। একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি। ও। ডায়েরির পাতার দিকে তাকিয়ে আছে আবির। কিছু একটা দেখছে সে। অপলক ভাবে তাকিয়ে আছে ডায়েরিতে থাকা একটা মেয়ের ছবির দিকে, আর ছবিটাতে অন্য কেউ নয়, আছে তানিশা। এই ছবিটা তখনকার তোলা, যখন প্রথম দেখেছিল আবির তানিশাকে। এমনটা নয় যে আবির বুঝতে পারে না যে তানিশাও তাকে ভালোবাসে। আবিরও ভালোবাসে তানিশাকে, কিন্তু প্রকাশ করে না। যেদিন থেকে প্রথম দেখেছিল তানিশাকে, সেই দিন থেকেই ভালোবাসে আবির তানিশাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তানিশা হয়ে যায় কাব্যের বোন। আবির কখনোই চায় না তানিশার জন্য তাদের বন্ধুত্বে কোনো আঁচ এসে পড়ুক, তাই সে সবসময় তানিশার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু যতই দূরে থাকার চেষ্টা করে ততই যেন আরো কাছে চলে যায় তানিশা তার, যার ফলে নিজেকে তানিশার কাছ থেকে দূরে রাখতে অনেক কষ্ট হয়। বড্ড কষ্ট হয়। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলছিল আবির। হঠাৎ পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল, যাতে করে ঘাবড়ে গিয়ে পেছনে তাকিয়ে বেশ অবাক হলো সে, কারণ এ আর কেউই নয়, তানিশা। অনেকক্ষণ আগেই তানিশা এসেছে আবিরের রুমে, কারণ আজকে সে চাইছিল তার মনের কথা আবিরকে বলতে। হঠাৎ ডায়েরির পাতায় নিজের ছবি দেখে চমকে যায় সে। দরজার সামনে ওকে দিচ্ছে রোহান। তার মূল উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই মৃত্যুর সাথে ঝগড়া করার, কারণ এ কদিনে মিস ঝগড়ুটে তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন তার সাথে ঝগড়া না হলে তার ভালো লাগে না। এটা কি আবেগ বা অন্য কিছু বুঝতে পারছে না রোহান, কিন্তু এই মুহূর্তে মিস ঝগড়ুটের সাথে কথা না বললে তার চলবে না। বুকের ভেতর চিনচিন অনুভব হয় তার। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খুঁজতে এখনো ব্যর্থ সে। অনেকক্ষণ রুমের আশেপাশে পরখ করে কাউকে না দেখে মন খারাপ করে চলে যেতে নেয় রোহান। পেছন ঘুরে মিতুকে দেখে ভয় পেয়ে ভড়কে যায় সে। মিস্টার কানাবাদর, এভাবে উকি মারছেন কেন? উকি মারতে যাব কেন? অনেকক্ষণ যাবৎ আরিয়ানকে খুঁজছিলাম, পাচ্ছি না, তাই আর কি দেখছিলাম।
তোমাদের রুমে আসছে কিনা। ও তাই নাকি? তা নয়তো কি, আর মিস ঝগড়ুটে বেশি মাথা লাগিয়ে কাজ কি, যদি চোখ দেখেই বুঝতে না পারো। এতটুকু বলে রোহান হনহন করে চলে গেল। আর মিতু তার কথার আগা মাথা বুঝতে না পেরে হাবলার মতন তাকিয়ে রইল। তোমার সাথে আমার কিছু কথা আছে। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে বলে উঠলেন আরিয়ান। তার কথা শুনে তার দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, বলেন। এমন সময় পেছন দিক দিয়ে নাম ধরে ডাক দিল কেউ। তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দিহান ভাইয়াকে দেখতে পেলাম আমি। তাকে দেখে বললাম, জি ভাইয়া, একটু পর আসি। একটু জরুরি কথা ছিল তোমার সাথে। একটু পরে চলে আসলে চলবে? খুব দরকার ছিল। শেষমেশ কোনো উপায় না পেয়ে আরিয়ানকে সরি বলে চলে আসলাম দিয়ান ভাইয়ার সাথে। আরিয়ান মুচকি এসে বিদায় জানালো আমায়। তারপর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। তুমি এখানে? তাড়াতাড়ি করে ছবি লুকিয়ে কাপা কাপা গলায় কথা বলল আবির। তানিশা কাঁদো কাঁদো গলায় বলল, কি লুকালে তুমি? কিছু লুকাই না আমি। আর তুমি এখানে কি করছো? আমার কিছু কথা আছে তোমার সাথে। এখন তোমার কোনো কথা শুনবো না, পরে শুনবো। না, এখনই শুনতে হবে তোমায়। তুমি আমায় ভালোবাসো তাই না আবির ভাইয়া? না, আমি তোমায় ভালোবাসি না। তাহলে আমার ছবি তোমার কাছে কি করছে? ওটা তোমার ছবি না, অন্য কারো ছবি। এটা কেন বলছো তুমি? আমি মিথ্যা বলছি না। তুমি এখান থেকে চলে যাও তানিশা, কেউ দেখে ফেলে সমস্যা হবে। হোক সমস্যা, আমি তোমাকে ভালোবাসি আবির ভাইয়া। তানিশার কথা শুনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আবির। তারপর হনহন করে সে নিজের রুম থেকে বেরিয়ে গেল। হয়তো আর কিছুক্ষণ থাকলে সেও দুর্বল হয়ে পড়তো তানিশার ওপর। এদিকে তানিশা অজস্র হারে চোখের পানি ফেলতে লাগলো। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আবির। রাতের অন্ধকারে থাকা চাঁদের দিকে তাকিয়ে আছে সে, আর শুধু দীর্ঘশ্বাস ফেলছে। সে তো আর মেয়েদের মতন কাঁদতে পারে না, শুধুই দীর্ঘশ্বাস আর মনকে বোঝানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এমন সময় পেছন থেকে রোহান বলে উঠল, কিরে, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে মন খারাপ নয়, এমনি দাঁড়িয়ে আছে। ও, তা মনে আছে তো আজকে রাতের পার্টির কথা? সিঁড়ি বেয়ে ছাদের দরজার সামনে দাঁড়িয়েছিল মিতু। মিমকে খুঁজতে এখানে এসেছিল সে। হঠাৎ রোহানের মুখে পার্টির কথা শুনে তার মাথায় একটা প্ল্যান আসলো। শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলল, সেদিন আমাদের পার্টির 13টা বাজিয়েছিলে না, আজকে আমরাও 14টা বাজাবো তোমাদের। ওয়েট কানাবাদর। বলে হাসতে হাসতে নিচে নেমে আসলো মিতু। এদিকে মনে আছে। হ্যাপি মজা করব আমরাও, লুঙ্গি ড্যান্স গানে নাচ মনে। আবির শুধু মুচকি হাসলো। রুমের মধ্যে তানিশা মনমরা হয়ে বসে আছে। চোখ মুখ ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কেঁদেছে হয়তো, কিন্তু কেন, কারণটা এখনো অজানা। তাই অনেক আগ্রহ নিয়ে বসে আছি তানিশার কথা শোনার অপেক্ষায়। অনেকক্ষণ আগেই জিজ্ঞেস করেছি, কিন্তু বলবে বলবে বলে এখনো বলছে না। এমন সময় দৌড়ে রুমে আসলো মিতু। ওকে এভাবে দৌড়াতে দেখে বললাম, কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? দোস্ত, আজকে রাতে পার্টি হবে। মানে? দোস্ত, কানাবাদররা সেদিন আমাদের পার্টির 12টা বাজিয়েছিল না, আমরাও আজকে 13টা বাজাবো। কিভাবে? তারপর ওর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। শোন, আমি বলি কি, এসব করা ঠিক হবে না। তারপর যদি কিছু হয় তবে লাল হনুমান তো আমায় ছাড়বে না। বাদ দে। তুই থামবি ভিতর ডিম কোথাকার? এতক্ষণ পর তানিশার মুখ দিয়ে হাসি বের হলো। মিতুর কথায় তানিশা হেসে দিল, যা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর কি, ওরা মিলে হাসাহাসি করছে আর আমি বোকার মতো শুধু তাকিয়ে আছি। রাত 12টা। ছাদের ওপর রোহান 3টে কোকের বোতলের মধ্যে কিছু একটা পানীয় জাতীয় ভরছে। এর ভেতর আবির এসে বলল, তুই কি ভরছিস? দোস্ত, এগুলো বিয়ার। তো ওগুলো কোকের বোতলে ভরছিস কেন? আরে সকালে যদি সবাই দেখে আমরা রাতে ছাদে বসে বিয়ার খেয়েছিলাম, তবে কি ভাবতে পারে, বুঝতে পারছিস? ও আচ্ছা চল, আরিয়ানকে ডেকে আনি, তারপর পার্টি শুরু। কাব্য তো বউ পাইয়া আমাদের ভুলেই গেছে। বাদ দে তো, ওরকম তুই পাইলেও আমাদের ভুলে যাবে। নো ব্রো, আমি মোটেও অমন নই। দেখা যাবে, এখন চল। তারপর ওরা চলে গেল নিচে। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি, মিতু আর তানিশা। আমার রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো শেষ আমরা। ছাদের ভেতরে গিয়ে দেখলাম কেউ নেই, তবে 3টে কোনায় 3টে কোকের বোতল আর একটা প্যাকেট আছে, হয়তো খাবারের। কাঁপা কাঁপা গলায় মিতুকে বললাম,
বোন, এখনো সময় আছে, চল। ওরা যদি আমাদের দেখে তখন কি হবে? দেখবে তারপর তো। আর তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? তানিশা আর আমি তো একটু ভয় পাচ্ছি না। কি বল তানিশা? সেদিন আমাদেরটা নষ্ট করছিল না, আমাদের কোকটা পর্যন্ত খেতে দিল না। কোক না? আমরাও ওদের খেতে দিব না। মানে? মানে সামনে দেখছো 3টে কোকের বোতল, 3টাকেই আমরা হাওয়া করে দিব। এই রে, থাক না, এমন করে লাগবে না, ওরা অনেক রেগে যাবে। তুই থামবি মিম, তা না হলে ছাদে একা ফেলে চলে যাব। আমি চুপ। ধীর গতিতেই তিনজনে কোকের বোতলগুলো সামনে গেলাম। মিতু আমাদের তিনজনের হাতে 3টে কোক দিয়ে বলল, খেয়ে ফেল। পরে যখন দেখবে কোকের বোতলগুলো খালি, ভাবতে পারছিস ওদের চেহারাগুলো কেমন হবে? তারপর আর কি, ওদের জোড়াজুড়িতে একটা একটা করে তিনজনে 3টি কোকই খেয়ে ফেললাম। এমন সময় ছাদে এসে হাজির হলো রোহান, আবির আর আরিয়ান। আবির আর রোহানের চোখ তো বেরিয়ে আসার উপক্রম, কারণ তারা বুঝতে পেরেছে এখন কি হতে চলেছে। ওরা এখানে কি করছে? ওটা ছাড়, আগে বল এখন কি করবি? মানে? আমি বলছি ওগুলো কোকের বোতল ছিল না। তাহলে কিসের বোতল ছিল? কোকের বোতলে বিয়ার ছিল। ও শিট, এটা কি করছিস তোরা? এখন কি হতে পারে ভাবতে পারছিস? ওদের ধর তাড়াতাড়ি। এদিকে আমার মাথা হঠাৎ করে ঘুরে উঠল। ব্যাপার কি? কোক খেলে তো এইভাবে মাথা ঘুরায় না। তার সাথে চোখও দেখি ঝাপসা হয়ে আসছে।